সঞ্চালক বলার সঙ্গেই তাদের বক্তব্য শুরু করে দেয়। কেউ একটা বলল, নমস্কার আপনারা দেখছেন অমুক চ্যানেল, সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিল, না না এটা কেন বলছেন, ওটা কেন বলছেন। আপনি এটাকে কি বলবেন? এটাকে প্রতিবাদ বলবেন, নাকি অসভ্যতা বলবেন, না পাতি বাংলায় গেঁড়েমি বলবেন? কোনটা বলবেন? এই অংশটা আপনারা দেখাতে পারবেন, আমি বোঝার জন্য বলছি। আপনি যখন টকশো করেন আপনার চ্যানেলে, তা আপনি কি সঞ্চালকের সঙ্গে সঙ্গে আরেকজনকে কথা বলতে দেবেন? আরেকজন বক্তা বলছে, তার পিঠে আরেকজনকে বলতে দেবেন প্রথম রাউন্ডে? এটা হয় নাকি? এইবার আপনারা যেটা দেখাতে পারবেন সেই প্রসঙ্গে আসছে। এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না উনি মানে মানুষের ডাক্তার না গরুর ডাক্তার, আমি জানি না, হতে পারে গরুর ডাক্তার খারাপ না, বাট আজকে সুকান্ত আচরণ থেকে মনে হলো ভদ্রলোক ভেটেরিনারি সার্জনও হতে পারে। এখন কথা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অক্সফোর্ডে যখন বলতে শুরু করলেন, তারপরে কিন্তু কোয়েশ্চেন আনসার সেশন ছিল। অর্থাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এবং তারপর যাদের যাদের যা যা প্রশ্ন আছে তারা করতে পারে, চিফ মিনিস্টার উত্তর দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে ছজন অসভ্যতা করেছে, আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। সে প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগা পাস্তলা অসভ্য। আপনার চ্যানেলে যদি নেক্সট কোনোদিন আমি আমার দলের তরফ থেকে যাই, আপনার সঞ্চালক কথা বললে আমি সঙ্গে সঙ্গে কথা বলবো, বলতে দেবেন তো? বলতে দেবেন? কেন প্রতিবাদী লিখছেন একটা অসভ্য লোককে? বাংলা হয়ে, বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন, তার যদি প্রশ্ন থাকে, স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল, তখন করতে পারতেন। এত বীরত্ব দেখাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম 1992-93 ওই ফ্রড মরিস সেলুলোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। এই রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না। একজন চিফ মিনিস্টার বক্তৃতা করছেন, সঙ্গে সঙ্গে তাকে বাধা দেওয়া হয়েছে, এটার নাম প্রতিবাদ? এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা ওই লোকটা করে, তোকে চিনে রাখা দরকার, ওর এলাকার সবাই চিনে রাখো, ওকে সামাজিক বয়কট করা দরকার। ও অসভ্যতা করেছে, কত বড় সাহসী লোক। আর আজকে সুকান্তর সঙ্গে একসঙ্গে এই চা খেতে খেতে এটা প্রমাণ হয়ে গেল, এই সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠকঠক ঠকঠক করে কাঁপছে, তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল, বিজেপির দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবের সফরকে ডিস্টার্ব করার জন্য এই দালালগুলোকে পুষেছিল বিজেপি, নইলে বেছে বেছে ওর বাড়িতে কেন যাবেন সুকান্ত মজুমদার? আজকে এটা প্রমাণ হয়ে গেল। আমি তো টিভি চলছিল, আমি কাজ করছি, হঠাৎ দেখলাম টিভিতে কে বলছেন, আমি টিভির থেকে তাকিয়ে দেখলাম একটা ফ্রেম, তাতে সুকান্ত মজুমদার রয়েছেন আর ওই রজত রয়েছে, নাটক করছে। তাতে দেখলাম সুকান্ত মজুমদার বলছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এখন কে রতন আর কে শুয়োর আর কে কচু সে বুঝবো কি করে? সে তো আমি তো দেখলাম সুকান্ত বাবুর মুখ থেকে এসব সংলাপ শুনলাম। উনি কি বলতে চেয়েছেন ভগবান জানে। বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর ভাষণ থামাবার চেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী পাত্তাও দেননি, বাকি লোকেরা ঘাড় ধরে বার করে দিয়েছে। আমি আবার বলছি, আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমকে আমি আন্ডারলাইন করে বলছি, আপনারা কোন যুক্তিতে একে প্রতিবাদী বলছেন? প্রশ্ন তোলার জন্য কেন হেনস্থা? আরে কিসের প্রশ্ন তোলা? তোমার কোয়েশ্চেন আনসার সেশনটা অবধি তুমি ওয়েট করলে না। মমতা ব্যানার্জি যখন বলছেন, শুরুর থেকে তোমরা অসভ্যতা শুরু করলে। ওই বিজেপির কয়েকটা লোক, আর এই লোকটা আর একটা কে ছিল,
তাহলে আপনাদের যে ব্রেকিং যাচ্ছে, প্রশ্ন তোলায় হেনস্থা, ইয়ার কি মারার জায়গা পাননি? প্রশ্ন তোলা হেনস্থা মানে আপনারা তো একবারও বলছেন না যে মুখ্যমন্ত্রীর স্পিচটার সময় ডিস্টার্ব করেছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে, থামাবার চেষ্টা করেছে। আমাদের পার্টির ইনস্ট্রাকশন দিয়ে দেবো আজকে সব কজন স্পিকারকে, যে যার প্যানেলে যাবে, সঞ্চালক যখন কথা বলবে তখন থেকে ঢুকে ডিস্টার্ব করবে। আপনারা মানতে পারবেন সেটা? তৃণমূল কংগ্রেস যদি আজকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় সব কজন স্পিকারকে যে টিভিতে যখন সঞ্চালনা শুরু হবে তখন থেকে আমাদের বক্তারা বক্তব্য রাখবেন, দাঁড়িয়ে উঠবেন, হাত পা ছুড়বেন, সামলাতে পারবেন? তখন কি বলবেন? তখন বলবেন বিশৃঙ্খলা করছে। এই লোকটা বিশৃঙ্খলা করেছে, অসভ্যতা করেছে, ওর কোয়েশ্চেন করা তো কোনো আপত্তি ছিল না কারুর। প্রোগ্রামটা হচ্ছে মমতা ব্যানার্জি বক্তৃতা করবেন, তারপর কোয়েশ্চেন আনসার চলবে। আর মমতা ব্যানার্জি বলার শুরু থেকে এই লোকটা অসভ্যতা করেছে, কত বড় বীর। আর সুকান্ত মজুমদার ওখানে গিয়ে প্রমাণ করে দিলেন এই লোকটা বিজেপির পারপাস সার্ভ করেছে, বিজেপির। গোটা এলাকা ওকে দেখে রাখুন, গোটা বাংলার মানুষ দেখে রাখুন, একে সামাজিকভাবে বয়কট করুন, একে বাংলা থেকে পুলিশ তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা সে দাবি করছি না, কারণ এখন এখানে গণতন্ত্র আছে। একে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। যে ব্যক্তি তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে বিশৃঙ্খল আচরণে বাংলাকে অপমান করে মুখ্যমন্ত্রীর সভায় বাধা দেয়, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘাড় ধরে স্টেট থেকে বার করে দেওয়া উচিত, মরিস সেলুলার মতো বার করে দেওয়া উচিত। কিন্তু এ রাজ্যে গণতন্ত্র আছে, তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল দল, সেই জন্য আমরা বলছি না। কিন্তু মিডিয়া এটা কি রোল হচ্ছে আপনাদের? এই নাটকটা আপনারা কি করে এটাকে প্রতিবাদ, বিপ্লব বলে দেখাচ্ছেন? আপনার চ্যানেলে আজ থেকে যদি আমরা এটা শুরু করাই, সামলাতে পারবেন? এই যুক্তি দিয়ে একটু ভাববেন তো আপনারা। যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটাই রাখার সময় শুরু থেকে ডিস্টার্ব করলো, তাকে আপনারা লিখছেন যে প্রশ্ন করলে প্রশ্ন করা হেনস্থা। আরে প্রশ্নের সময় তো উত্তরই দিতেন মমতা ব্যানার্জি। তাও তো প্রথমে ওদের পরে জিজ্ঞেস করেছিল নিরাপত্তা কর্মীদের দিয়ে ওদের বার করে দেওয়া হবে কিনা। মমতা দি বলেছিল না না, ওরা যা করছে করুক, ওরা ওদের কাজ করুক। কিন্তু পাবলিক, ওখানকার যারা দর্শক, তারা ওদের বার করে দিয়েছে। সেই লোকটা কলকাতায় এসে বড় বড় কথা বলছে, নাটক হচ্ছে। ওসব নাটক অন্য জায়গায় দেখাবেন। সুকান্ত মজুমদার বলছেন যে বাংলায় এমার্জেন্সি পরিস্থিতি, কোনো এমার্জেন্সি নেই। বাংলায় গণতন্ত্র আছে, এবং আছে বলেই ওই বেয়াদব অসভ্য ওই রজত সুব্রনা কি নাম, যিনি মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার সময় আপত্তি করে ওখানে ভাষণ দেওয়ার সময় অসভ্যতা করেছেন, পরিকল্পিতভাবে ঢুকেছিলেন। বিজেপি এইসব ভাড়াটে গুন্ডাকে ওখানে পাঠিয়েছিল। এগুলো বাম বিজেপির ভাড়াটে গুন্ডা। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সঙ্গে পাল্লা দিতে পারেন না। দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা নেই সুকান্ত মজুমদারের। তিনি এইসব নাটক করে বেঁচে থাকতে চাইছেন। আজকের মিছিলের বিষয়টা একটু বলি, যে আজকের যে মিছিলের বিষয়টা বিজেপির ছিল, সুকান্ত অভিযোগ করছেন যে 20 জুন দিনটাকে বাংলার মানুষকে আপনারা মুখ্যমন্ত্রী তৃণমূল জানতে দিতে চান না। ওনাদেরকে লোকে শুনতেই চায় না, মানুষের কোনো ইনভলভমেন্ট নেই। বাংলা ওনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে। ওই তো সারা বাংলায় এতগুলো জেলা, তার 2-3টে জায়গায় 20-25টা করে সিপিএম, বিজেপি আর আরএসএস এর লোক 2-4টে জায়গায় ঘুরেছে। বাংলা রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 1 বৈশাখ, গোটা বাংলা সেটা অ্যাকসেপ্ট করেছে। ওনার ব্যর্থতা। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা নেই। দিলীপ ঘোষ আমাদের বিরোধী, আইডিওলজিক্যাল ব্যাটেল চলবে। দিলীপবাবু আমাদের খারাপ কথা বলেন, আমরাও দিলীপবাবুকে খারাপ কথা বলবো। কিন্তু যদি একটা দলের সভাপতি বা দলের বিরোধী দলের নেতা হিসেবে দেখতে হয়, সভাপতি বা ইত্যাদি, দিলীপবাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে।
আগামী দিনেও যা যা হবে সব ঢুকবে এই সুকান্তর জন্য। দিলীপ ঘোষ থেকে এখন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার তারা পরের পর যেভাবে রাজনৈতিক কমেন্ট করছেন, আশা সন্ত্রাস হচ্ছে না নতুন করে? আরে সুকান্ত মজুমদার তিনি নাকি উচ্চশিক্ষিত। আরে আমি তো অ কথা জানি এই পর্যন্ত টিপসই দিয়ে চলি। তো সুকান্ত মজুমদার তো উচ্চশিক্ষিত, কেন্দ্রীয় মন্ত্রী, অধ্যাপক। তো তিনি যদি মুখ থেকে বলেন, অন্য লোককে চোর ডাকাত বলার সময় বড় বড় কথা, বাংলার মানুষের টাকা বন্ধ করে, কালকে যখন ছেলেরা বলেছে, মায়েরা বোনেরা বলেছে চোর, তখন এত উচ্চশিক্ষিত, এত ডিগ্রি, কেন্দ্রের শিক্ষামন্ত্রী, সে গাড়িতে বসে বসে বলছে তোর বাবা তোর বাবা, ওই একেবারে চ্যাংড়া ছেলের মতো বলছে। ভাষা সন্ত্রাস কে করছে? সুকান্ত মজুমদার এত উচ্চশিক্ষিত দাবি করেন, তার ওই যদি শিক্ষার নমুনা হয়, ওই যদি ডিগ্রির নমুনা হয়, আর ওই যদি মুখের ভাষা হয়, তাহলে সাধারণ লোকে তো ওকে ডট ছেলে, মানে খারাপ ছেলে ভাববে। সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, তার কেটে গেছে, সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, দল হাতে নেই, আরো ভাঙন আসছে, সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, তাই এই ধরনের কাজকর্ম করে চলেছে। বলছে কালকে ওনাকে সুকান্ত মজুমদারকে ঘিরে যে বিক্ষোভ হলো, এই ঘটনা উনি লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন যে পুলিশ এবং প্রশাসন নিষ্ক্রিয়, এসপি ছিলেন, ব্যবস্থা নেননি, এই সব। এবারে এসপির বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন যে একজন সাংসদের স্বাধিকার ভঙ্গ করা হয়েছে। সেটা সুকান্ত মজুমদার এখন নিজের ব্যর্থতা চাপাতে চাইছেন। যখন বড় বড় কথা বলতেন, 100 দিনের টাকা দিতে দেব না, মানুষ কি বলেছে? মানুষ বলেছে আপনারা টাকা আটকে রেখেছিলেন, মমতা ব্যানার্জি দিয়েছে, আপনারা কেন দেবেন না? তাহলে আজকে রাজনীতি করতে এসছেন কেন? এইটা সামলাতে পারেন না, কাঁদতে গেছে ওখানে। ওই অবস্থা এখানে, নিজের সামলাবার ক্ষমতা নেই, মানুষকে ফেস করতে পারে না, জানে দিল্লিতে আমার জেঠুর বাড়ি, ওখানে গিয়ে আমি কান্নাকাটি করি, নাটক করতে যাচ্ছি। ওইভাবে রাজনীতি হয় নাকি? যখন টাকাগুলো বন্ধ করার জন্য বড় বড় কথা বলেছিলেন, তো মানুষকে কৈফিয়ত দেওয়ার সময় সামনে দাঁড়িয়ে দেওয়ার মুরদ নেই, তার বেলা হচ্ছে দিল্লি গিয়ে কান্নাকাটি। আজকে কলকাতা হাইকোর্টে চাকরিহারা শিক্ষকদের যে ভাতার ব্যবস্থা করা হয়েছিল, সেটার উপরে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি রায় দিয়েছেন, এবং অন্তর্বর্তী ভাতা দেয়া যাবে না, ওই স্থগিতাদেশ দিয়েছেন, একটা ইন্টারিম স্টে দিয়েছেন। আমরা পরিষ্কার বলছি, মানুষ ডিমার্কেশন লাইনটা দেখুন, কে চাকরি দিতে চাইছেন। সুপ্রিম কোর্টের চাকরি চলে যাওয়ার রায়ের বিরোধিতা কে করছেন? মমতা ব্যানার্জি। লিগ্যাল ব্যাটল কে দিচ্ছেন? মমতা ব্যানার্জি। রিভিউ পিটিশন কারা করছে? রাজ্য সরকার। পরীক্ষার আবার নতুন পদ্ধতি কারা করছে? রাজ্য সরকার। অন্তর্বর্তীকালীন আর্থিক ব্যবস্থা দিয়ে পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা কে করছে? মমতা ব্যানার্জি, মানবিক গ্রাউন্ড থেকে। আর কারা চাকরি খাওয়া রাজনীতি করেছে? কারা সব বাতিল করতে হবে বলেছে? কারা ইন্টারিম ভাতাটাকেও আটকাতে কোর্টে গেল? মানুষকে চিনতে হবে। বন্ধু তোমার পথের সাথীরে চিনে নিও, কে পাশে আছে, সংসারটাকে বাঁচাতে চাইছে, আর কারা আপনাকে বিপদে ফেলে আপনার চোখের জলের উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছে। কলকাতা হাইকোর্টের রায়ের উপর কিছু বলবো না, আমরা পূর্ণ আস্থা রাখি বিচার ব্যবস্থার উপর, আমাদের পূর্ণ আস্থা আছে কলকাতা হাইকোর্টের উপর। কিন্তু ঘটনা হলো যে কলকাতার হাইকোর্টের কোনো বেঞ্চ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন। কোন লয়ার সরকার বিরোধী মামলা করবেন, আর তারপর কোন বেঞ্চে গেলে সেখানে কি রায় আসতে পারে, মানুষের কাছে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তো এই প্রেডিক্টেবল হয়ে যাওয়াটা বিচার ব্যবস্থার পক্ষে ভালো কি না, কোনো বেঞ্চের পক্ষে ভালো কি না, সেটা সবাই ভেবে দেখবেন। এখানে বিরোধীরা বারবার অভিযোগ করেন যে আদালতের রায় সরকারের বিপক্ষে গেলেই আপনারা কোনো না কোনোভাবে আদালতের সমালোচনা করছেন, বাকি সময় বলছেন সরকারের কোনো কাজের টেকনিক্যাল যখন নানা ধরনের বিরোধিতা হয় বা উল্টো রায় হয় বা সরকারের ভুল ধরেন, আমরা তো অধিকাংশ ক্ষেত্রে কিছু বলি না। কিন্তু এমন যে রায়গুলি যেগুলো অতীতে দেখা গেছে বা এখন যেখানে সমষ্টির ক্ষতি হতে পারে, সমষ্টি বিপদে পড়তে পারে, বহু সংখ্যক মানুষ বিপদে পড়তে পারেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে তো স্পষ্ট মনের মধ্যে রাজনীতি পুষে রেখে
মনের মধ্যে রাজনৈতিক বিষ পুষে রেখে আদালতের নিরপেক্ষতার মোড়কে রায়ের মাধ্যমে ছোবল মারা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার উদাহরণ। এরপরে যদি বলেন আদালত অবমাননা, আদালত অবমাননা। আদালতকে শ্রদ্ধা করি তো আমরা, পূর্ণ আস্থা আছে। আর আমার নিজের জীবনেও আমি আদালতের যতগুলো আদালতে আছি সব বিচারক বিচারপতিরা জানেন কতটা শ্রদ্ধা করি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেছেন যে মনের মধ্যে রাজনৈতিক অ্যাঙ্গেল পুষে রেখে ইস্যু তৈরি করার জন্য রায় দেওয়া হয়েছে। আমরা সেই ক্ষেত্রে সমালোচনা করি যেখানে সমষ্টির ক্ষতি হচ্ছে, যেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবজারভেশনের নামে পলিটিক্যাল সংলাপ দেওয়া হচ্ছে, অথবা এমন রায় এমনভাবে দেওয়া হচ্ছে যাতে বিরোধী দল তাদেরকে উজ্জীবিত করার জন্য, হাতিয়ার দেওয়ার জন্য, রসদ দেওয়ার জন্য রায় হয়েছে, তার সমালোচনা হয়েছে। কিন্তু মোটের উপর গোটা জুডিশিয়ারির উপর পূর্ণ আস্থা আমাদের আছে। একটা বিষয় মানে এখানেও সেই যে প্রশ্নটা উঠেছে যে গ্রুপ সি গ্রুপ বিকে দেওয়া নিয়ে মূল প্রশ্ন তোলা হয়েছিল। এই যে আগেও এর আগে চাকরিহারা শিক্ষকরা বারবার বলেছেন যে যোগ্য অযোগ্য এসএসসি গুলিয়ে দিয়েছে, এখানেও কি সবাইকে এক করতে কি সবার ভাতা আটকে গেল? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে যে এটা আইনজ্ঞরা দেখছেন এবং তার পাশাপাশি কনসার্ন ডিপার্টমেন্টের যারা বিশেষজ্ঞ তারা দেখছেন, এর বিস্তারিত কোনো মন্তব্য করব না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, ডিবিসিও ক্রমাগত জল ছাড়ছে। ডিবিসির তরফ থেকে জানানো হচ্ছে তারা রাজ্যকে জানিয়েই জল ছাড়ছে। রাজ্য সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। একে বর্ষা চলছে, বহু এলাকায় ধারাবাহিক ভারী বর্ষণ চলছে, তার সঙ্গে ডিবিসি বিপুল পরিমাণ জল ছাড়ছে। ফলে কিছু কিছু এলাকায় জলমগ্নতার যে পরিস্থিতি হয়েছে, রাজ্য প্রশাসন পুরোদস্তুর নজর রাখছে, যা যা করার রাজ্য সরকার করছে। দাদা, বিরোধী দলনেতা আজকে বাংলার মানুষকে অনুরোধ করেছেন রাজ্যের পাঠানো জগন্নাথ দেবের যে পোশাক, তারা দেখুন, বিরোধী দলনেতা কোশ্চেনটা শেষ করেন। তার পাশাপাশি তিনি বলছেন এটা হালাল পোশাক। ইসলামপুরের একজন ব্যবসায়ী, আমি খুব স্পষ্টভাবে বলছি, চূড়ান্ত নোংরামি এবং কুৎসার জায়গায় যাচ্ছে। একজন মানুষ দীর্ঘদিন তৃণমূলে থেকে ধর্মনিরপেক্ষ রাজনীতি করার পর এই ধরনের ভাবনা বা কথা বলেন কি করে? বিস্মিত। যখন মন্দিরে গিয়ে শুভেন্দুবাবুরা পুজো দেন, কোন ফুল চাষির খেতে বাগানে ওই ফুলটা হয়েছে জানেন? কত মুসলমান চাষি ফুল চাষ করে জানেন? তা আপনি তাহলে মুসলমান চাষির বাগানে চাষ করা ফুল, আপনি সেই ফুল নিয়ে মুসলমান চাষির চাষ করা পদ্ম ফুল নিয়ে আপনি মা দুর্গাকে দিচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে না? পুজোর দিনে নতুন জামা কাপড় পরেন, কতগুলো মুসলমান দর্জি, মুসলমান পোশাক যারা তৈরি করে, কতগুলো পুজোর নতুন জুতো পরেন শুভেন্দু অধিকারী, সেখানে মুসলিম শিল্পীরা করছেন কিনা আপনি দেখেন না? আপনি যখন প্রসাদ দিচ্ছেন, প্রসাদ আপনি বাতাসা কিনে আনছেন, আপনি নকুলদানা কিনে আনছেন, আপনি দোকানির জাত ধর্ম দেখতে যাবেন? আপনি যখন যদি ঠাকুরের ওপর বিশ্বাস থাকে, শুভেন্দুবাবু জানেন রামকৃষ্ণদেব বিনোদিনীকে শিখিয়েছিলেন হরি গুরু, গুরু হরি। শুভেন্দুবাবু উচ্চারণ করুন হরি গুরু, গুরু হরি। আপনি যখনই গুরুর পায়ে, হরির পায়ে দিচ্ছেন, সেটা সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ, স্পর্শ, আশীর্বাদ ধন্য হয়ে যাচ্ছে। সকালে উঠে বলতে শিখুন, বলুন হরি গুরু, গুরু হরি, এটা মন্ত্র। আপনি প্রসাদ কে তৈরি করছে তার জাত ধরতে যাচ্ছে নাকি হয়, তার ধর্ম দেখতে যাচ্ছে নাকি হয়। আপনি যখন ভগবানের কাছে নিবেদন করছেন প্রসাদ হিসেবে, সেটা ভগবানের প্রসাদ। সেই প্রসাদটা হিন্দু তৈরি করেছে না মুসলিম? হিন্দুদের মধ্যে আবার ব্রাহ্মণ তৈরি করেছে না ক্ষত্রিয় তৈরি করেছে, না বৈশ্য তৈরি করেছে, না শূদ্র তৈরি করেছে? সেই ভেদাভেদ আসে না। বারাসাতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা তিনি একটি নজিরবিহীন ফরমান জারি করেছেন পড়ুয়াদের জন্য, যে গলায় তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না। এমনকি স্কুল টাইমে তিনি নিজে গেটে দাঁড়িয়ে বাচ্চারা যখন আসছে স্কুলে, তিনি তারপর দেখে দেখে ঢোকাচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? আমি বলবো,
যেটা জানি না আমি কি করে বলবো। তাছাড়া উনি কি কোন যুক্তি দিয়েছেন, কি বলেছেন, কিন্তু শিক্ষা প্রশাসনের লোকেরা আছেন ওসব দেখে। দাদা আরো একটা বিষয় ইতিমধ্যে সামনে এসেছে, গোসাবার একটি পঞ্চায়েত, পাঠানখালী পঞ্চায়েত, সেখান থেকে 3,500 ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে, তথ্য সামনে এসেছিল, এবং সেখান থেকে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই তথ্য কিন্তু রাজ্য পুলিশের হাতে। 510 ব্যালেন্স হয়ে গেল। ভুয়ো জন্ম যদি ইস্যু করে থাকে, আবার ভুয়ো মৃত্যু যদি হয়, তাহলে মোট যোগ বিয়োগ করলে ব্যালেন্স হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। যাই হোক, রসিকতার বাইরে পুলিশ প্রশাসন দেখছে। আরেকটা প্রশ্ন ছিল, অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছে সাইডে একটু মিটিং করছেন তিনি, পাশে দুজন যারা বসে আছেন তৃণমূলেরই কারা, কিন্তু তারা গুরুত্বরে পাচার মামলা তারা সাক্ষী। এখানে কোর্টের নির্দেশ ছিল যে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। আমি একেবারেই বলতে পারবো না, আইনি বিষয়, কে সাক্ষী কে সাক্ষী নয় এগুলো বলতে পারবো না, এগুলো আইনি প্রসেস, ফলে জানি না। একটু পুরনো বিষয় মানে যেহেতু সাক্ষী বসে থাকা আর সাক্ষী প্রভাবিত হওয়ার মধ্যেও কিন্তু তফাৎ আছে। বসে থাকা, কথা বলা, আমি আপনার সঙ্গে বসে আমি অনেকক্ষণ গল্প করছি, কিন্তু আমি আপনাকে আপনি কি খবর দেখাবেন আমি প্রভাবিত করলাম না, তাহলে কি করে বসে থাকাটা সেখানে মামলার হিসাবে গৃহীত হবে, মামলার ক্লজে। ফলে কাকে দেখা গেছে না গেছে আমি বলতে পারবো না, কিন্তু দেখা যাওয়া, বসে থাকা, মিছিল করা আর মামলায় প্রভাব খাটানো এগুলো এক হতে পারে না। মামলা ব্যাপারটা সবসময় আলাদা। বলছি যেহেতু আজকে একটা মানে সিগনিফিকেন্ট যে একটা ভাতা আটকানো হয়েছে কোর্টে, আমি একটু পুরনো বিষয় বলি যে 26,000 প্যানেল বাতিল হলো, তারপরে এখনো 25,000 প্যানেল ঝুলে ওবিসি সংরক্ষণ একটা থাকবে, এবং দু একটা জায়গায় আজকে একটা অবজারভেশন যে বলা হচ্ছে যে আদালতের অবজারভেশন বারবার রাজ্য সরকার লঙ্ঘন করছে। মানে কোথাও গিয়ে কি মানে এই যে লিগাল ব্যাটেলটা মানে সরকারকে রুখতে হয়, সেখানে কি ধারাবাহিকভাবে এই সংক্রান্ত বিষয়গুলোতে একটা সমস্যা চলছে? চলছে এটা, মানে এটা যদি বলা যায় রাজ্য সরকার জনস্বার্থে যেগুলি করছেন সেটা নিয়ে কনফিউশন তৈরি করে ডিস্টর্টেড ওয়েতে গিয়ে মামলার জটিলতা তৈরি করে দিচ্ছে রাম বাম কংয়ের কিছু লোক। এইটা নিয়েই প্রবলেমটা আরো তৈরি হচ্ছে। দেখা যায় না না এই তুমি পরের সপ্তাহে দীঘা যাচ্ছ?